উজান বিছানার পাশে বসে কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবল কিভাবে এই ঘুমন্ত মেয়েটার অভিমান ভাঙানো যায় এবং তার হাত দুটো রাঙিয়ে দেওয়া যায়। হঠাৎ করে তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। সে নিজের পকেট থেকে ফোনটা বের করে গুগলে কয়েকটা সুন্দর ও সহজ মেহেদি ডিজাইন দেখে নিল। তারপর একটা মেহেদি হাতে নিয়ে অত্যন্ত নিখুঁত ও সাবধানী মনোযোগ দিয়ে ময়ের ফর্সা নরম হাতটায় নিজের হাতের মুঠোয় নিয়ে মেহেদি পড়াতে লাগলো। মেহেদির ঠান্ডা ছোঁয়া লাগতেই মৌ ঘুমের ঘোরে বারবার নিজের হাতটা নড়েচড়ে দিয়ে সরিয়ে নিতে চাইলো। তাতে অতিষ্ঠ হয়ে উজান ময়ের হাতটা একটু শক্ত করে চেপে ধরে কপালে ভাঁজ ফেলে ফিসফিসিয়ে বলল, পুচকি একটা মেয়ে ঘুমের ঘরে একটু শান্ত থাকতে পারে না। বিকেলে মেহেদি কিনে দেয়নি বলে কত অভিমান, আর এখন উজান চৌধুরী নিজের জীবনে প্রথমবার কোনো নারীর হাতে নিজ দায়িত্বে এত যত্ন করে মেহেদি দিয়ে রাঙিয়ে দিচ্ছে। তবুও এই বিড়ালের বাচ্চার শান্তভাবে ঘুমানোর নাম নেই। ময়ের ঘুমের ঘরে আবারও দু একবার নড়েচড়ে উঠল। তবুও উজান তার নরম হাতটা নিজের শক্ত পেশিবহুল হাতের মুঠোয় আগলে রেখে শেষ রাত অবধি অত্যন্ত নিখুঁতভাবে মেহেদি দিয়ে পুরো হাত ভরিয়ে দিল। যদিও ডিজাইনটা প্রফেশনাল মেহেদি ডিজাইনের মতো অতটা নিখুঁত হয়নি, কিন্তু একজন গম্ভীর প্রফেশনাল প্রথম হাতে ছোঁয়ায় তৈরি সেই নকশাটি দেখতে মোটেও খুব একটা মন্দ লাগছিল না। জানালার বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর উজান ময়ূর মেহেদি রাঙা হাতটার দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসল। দূর মসজিদ থেকে ভেসে আসা নামাজের মিষ্টি মধুধ্বনি কানে আসতেই আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসল মৌ। প্রতিদিন নিয়ম করে ফরজের সালাত আদায় করা তার বহুদিনের পুরনো অভ্যাস। তবে বিয়ের হুড়স্থুল আর ঝামেলার কারণে গত দুদিন ভোরে ঠিকমতো ওঠা হয়নি, কিন্তু আজ ঈদের পবিত্র সকালের ঠিক সময়েই তার ঘুমটা ভেঙেছে। ঘুম ভাঙতে নিজেকে নরম ও আরামদায়ক বিছানায় আবিষ্কার করে তীব্র অবাক হলো মৌ। তার স্পষ্ট মনে আছে কাল রাতে উজানের উপরে চরম অভিমান করে সে মেঝেতে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছিল। তাহলে বিছানায় সে এলো কিভাবে? তবে তার চেয়েও বড় চমক অপেক্ষা করছিল যখন সে ডান পাশে ঘুরে তাকালো। বিছানার ঠিক পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়ে আছে উজান। শুধু শুয়েই নেই, সে ময়ের ওড়না আঁচলটা নিজের এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে রেখেছে। দৃশ্যটা দেখা মাত্রই ময়ের ঠোঁটের কোণে এক চিলতে বিজয় ও মিষ্টি হাসি ফুটে উঠল। তবে পরক্ষণে নিজের দুই হাত চড়গাছ হয়ে গেল। এ কি, তার দুই হাত কুইন অবধি অপরূপ সুন্দর মেহেদির লালচে রঙে রাঙানো। হাতের তালু আর পিঠের নিখুঁত নকশা দেখলে বোঝা যায় কেউ একজন পরম মমতার অত্যন্ত যত্ন সহকারে সারা রাত জেগে এই ছবি এঁকেছে। বিছানার পাশে তাকাতে দেখলো বেশ কয়েকটা মেহেদি ছড়ানো ছিটানো পড়ে আছে। কিছু সময় একদম চুপ করে গভীর ভাবনায় ডুব দিল মৌ। মনে মনে ভাবল, এই গভীর রাতে দরজা বন্ধ করে রুমে কে তাকে এত সুন্দর করে মেহেদি পরিয়ে দিল। একবার তার অবুঝ মনে উজান চৌধুরীর নামটা ভেসে উঠলেও সে নিজের মাথা নাড়িয়ে উঠিয়ে দিল। এটা অসম্ভব। যে লোক তাকে দুচোখে দেখতে পারে না, সে মাঝরাতে তাকে কোলে তুলে বিছানায় শোয়াবে, তার হাত ধরে মেহেদি দিবে। অবাস্তব। আপাতত এই রহস্যময় চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে সালাত আদায় করার জন্য বিছানা থেকে নামল সে। উজু শেষ করে অত্যন্ত শান্ত মনে নামাজ আদায় করে নিল মৌ। নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখলো। ঠিক তখনই ড্রেসিং টেবিলের সামনে একটা প্যাকেট দেখে কৌতূহলবশত সেটা দেখে হাতে নিল এবং খুলে দেখলো। সাথে সাথে চমকে তাকালো মৌ। সেখানে একটা মেরুন রঙের শাড়ি, সাথে ম্যাচিং চুড়িও। মুহূর্তে ময়ের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠল। মানুষটা তাহলে তার জন্য মেহেদি হাতে শাড়িও কিনে এনেছে। সে মুচকি এসে প্যাকেটটা সেখানে রেখে গুটি গুটি পায়ে উজানের পাশে শুয়ে পড়ল। লোকটা সেদিন রাতে দিমাগ নিয়ে বলেছিল বিছানায় শুধু মৌ ঘুমাবে আর উজান ঘুমাবে সোফায়। তাহলে আজ নিজের আইন ভেঙে মহাশয় নিজেই কেন বিছানায় এসে কুণ্ডুলি পাকিয়ে ঘুমোচ্ছে? হয়তো ভুল করে ঘুমের ঘরে উঠে এসেছেন। তবে মৌ মনে মনে চাইল না যে উজান কষ্ট করে ওই ছোট সোফাটাতে গিয়ে ঘুমাক। তার মায়ায় ব্যাকুল হয়ে মৌ বিছানার উপর উজানকে দেখার জন্য এতটা ঝুঁকে পড়ল যে তার ভেজা চুলের সুবাস, তার মুখের উষ্ণ ভারী নিঃশ্বাসের শটান গিয়ে
উজানের মুখে আছড়ে পড়তে লাগলো। ঠিক তখনই ঘটল চরম অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। উজান চোখ না মেলে ঘুমের ঘরে আচমকা এক ঝটকায় ময়ূর কোমর ধরে তাকে নিজের শক্ত বুকের মাঝে টেনে নিল। আকস্মিক এই হামলায় ময়ূরের জান প্রায় কবচ হওয়ার দশা। মুহূর্তের মধ্যে উজান নিজের নাক ডুবিয়ে দিল ময়ূরের গলার নরম ভাঁজে। ঠোঁট ছোঁয়ালো তার মিশন মখমল ত্বকে। আলতো করে এঁকে দিল গভীর এক ভালোবাসার চুম্বন। শরীরের ভেজা এক তীব্র ও অদ্ভুত অবশ করা শিহরণ বয়ে গেল। ময়ূর বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। কান পাতলে স্পষ্ট শোনা যাচ্ছে সেই ধকধক শব্দ। পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো তার। কিন্তু সেই সুখকর অনুভূতি রেশ কাটতে না কাটতেই উজানের মুখ থেকে অবিন্যস্ত কাঁপা কাঁপা গলায় কানের কাছে ভেসে এলো এক নির্মম সত্য। আই লাভ ইউ শিরিন। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। প্লিজ আর একটিবার ফিরে এসো আমার লাইফে। ট্রাস্ট মি। আমি আর একটুও ভুল বুঝো না তোমায়। তুমি ছাড়া শূন্য আমি। কথাগুলো যেন তীক্ষ্ণ তীরের মতো এসে সরাসরি ময়ূরের ছোট্ট কোমল বুকে বিঁধল। মুহূর্তের মধ্যে মেয়েটার সাজানো ভালোবাসা পৃথিবী আর কাছের মতো নরম হৃদয়টা চুরমুর হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এতক্ষণ ময়ের মগজে আলো ঢুকলো। এখন সে স্পষ্ট বুঝতে পারছে যে উজান চৌধুরী কেন ভালোবাসা শব্দটাকে এত তীব্রভাবে ঘৃণা করে, কেন তার মনে মেয়েদের প্রতি এত ক্ষোভ। তবে ময়ূর এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে বড্ড জেদি আর একরোখা মেয়ে। হোক না উজানের হৃদয়ে পুরনো কোনো ক্ষতের দাগ, মৌ নিজের পবিত্র ভালোবাসা দিয়ে আবার নতুন করে উজানের বুকে নিজের নাম লিখে ছাড়বে। ঠিক তখনই উজানের ঘুমের ঘোর কাটল এবং সে চোখ মেলে তাকালো। কিন্তু চোখের সামনে মৌকে নিজের বাহুবন্ধনে ওভাবে লেপ্টে থাকতে দেখে সে এক ধাক্কায় ছিটকে উঠল। হকচকিয়ে বিছানা থেকে দ্রুত নেমে দাঁড়িয়ে গেল। তুমি আবারও কোন সাহসে আমার কাছে এসেছো? মৌ নিজের বুকের ভেতরে কান্নার ভাঙচুর লুকিয়ে রেখে তড়িৎ গতিতে বিছানায় উঠে বসল। মুখটা কুঁচকে দেমাকের সাথে বলল, বাহ বাহ, যত দোষ নন্দ ঘোষ। এখন আমি একটু আপনার কাছে যাইনি প্রফেসর সাহেব, বরং আপনি নিজে মাঝরাতে সোফা ছেড়ে আমার বিছানায় এসেছেন। আর একটু আগে আপনি আমাকে জোর করে নিজের বুকের ভিতর টেনে নিয়েছেন। হোয়াট? উজান চৌধুরীর চরিত্র এতটা সস্তা বা বাজে নয় যে সে যাকে তাকে মাঝরাতে বুকে টেনে নেবে। মৌ বিছানা থেকে নেমে দাঁড়িয়ে উজানের সামনে গিয়ে দাঁড়ালো। ওহ তাই নাকি? বউকে মুখে স্বীকার না করে অথচ সেই বউয়ের জন্য মাঝরাতে মল উলটপালট করে শাকরি কিনে নিয়ে আসে, আবার সারা রাত জেগে নিজের হাতে তো যত্ন করে মেহেদির নকশাও এঁকে দেয়, এমনকি সে সাথে জড়িয়ে ধরে টুপাটুপ করে চুমুও খায়। সে আবার এসেছে এখানে নিজের চরিত্র নিয়ে বড় বড় লেকচার দিতে। ঢং! এই খিটখিটে স্বভাবের জন্যই মনে হয় ওই শিরিন ডাইনি আপনাকে ছেড়ে চলে গিয়েছে। শিরিনের নামটি ময়ের মুখে শোনা মাত্রই উজান যেন পায়ের নিচের মাটি সরে গেল। পুরো শরীর শক্ত হয়ে গেল তার। শিরিনের ব্যাপারে এই চৌধুরী বাড়ির লোকজন ছাড়া বাইরের কেউ তেমন কিছুই জানে না। বাড়ির লোকও শুধু এতটুকুই জানতো যে উজানের অতীতে একটা গভীর প্রেম ছিল, কিন্তু সেই মেয়ের নাম, পরিচয় বা ইতিহাস কেউ জানতো না। তাহলে এই পুচকি মেয়েটা কীভাবে জানলো? সে অত্যন্ত কাঁপা কাঁপা ও ভীত গলায় জিজ্ঞেস করলো, সে শিরিনের ব্যাপারে তুমি কিভাবে জানলে? মৌ দু হাত বুকের কাছে গুটিয়ে বেশ ভাব নিয়ে বলো, যা বাবা, একটু আগে নিজেই তো আমাকে ঘুমের ঘরে জড়িয়ে ধরে সেই ডাইনিকে 10 বার আই লাভ ইউ বলে মুখে ফেনা তুলে ফেললেন। এখন আবার আমাকে উল্টো জিজ্ঞেস করছেন আমি কিভাবে জানলাম? কথাটি শুনে উজান শুকনো ঢোক গেল। নিজের তীব্র রাগ আর ক্ষোভ হতে লাগলো তার। ঘুমের ঘরে সে নিজের অজান্তে এসব কী আবল তাবল বকে ফেলছে। শিরিনকে মন থেকে যতই মুছে ফেলার চেষ্টা করুক না কেন, সে ততই জেগে বসে। কাল বিকেলে দূর থেকে হুট করে মেয়েটাকে অন্য একজনের সাথে দেখার পর থেকেই মগজে যেন নতুন কারো পুরনো ক্ষতটা চারা দিয়ে উঠেছে। ঠিক তখনই মৌ বাঘিনীর মতো পা ফেলে উজানের একেবারে গায়ের কাছে এসে দাঁড়ালো। তারপর উজানের মুখের দিকে ঝুঁকে পড়ে বলল, চোখ সরু করে অত্যন্ত মারমুখী ও ফিসফিসানি গলায় স্পষ্ট ভাষায় হুঁশিয়ার দিল, শুনুন প্রফেসর সাহেব, বিয়ের আগে আপনার লাইফে কোন পেতনি ডাইনি বা চামচিকে ছিল
তা নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। বাট এখন যেহেতু আপনি আমার বিবাহিত ক্রাশবর, আজ থেকে যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন কিংবা ওই পুরনো পেতনিকে আবারও নিজের ঘাড়ে দেওয়ার চেষ্টা করছেন, তবে আমি আপনাকে একদম আল্লাহর নামে কোরবানি দিয়ে দেব। এই বলে উজানের মুখের উপরে এক বিচ্ছিরি ভেঙচি কেটে দরজার দিকে পা বাড়ালো। উজান যেন পাথরের মূর্তির মতো একদম আহমক বনে দাঁড়িয়ে রইল। মেয়েটার কথা তেজ দেখে মনে হচ্ছে সুযোগ পেলে সে উজানকে সত্যি সত্যি জ্যান্ত জবাই করে কুরবানি দিয়ে দেবে। উজান যখন নিজের স্তব্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, ঠিক তখনই কোথা থেকে এসে দমকা হওয়ার মতো আবারও দৌড়ে ফিরে এলো। উজান কিছু বুঝে ওঠার আগেই সে পায়ের পাতায় ভর দিয়ে উঁচিয়ে উজানের ডান গালে ঠোঁট চেপে এক জোরালো মিষ্টি চুমুন এঁকে দিল। তারপর উজানের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে আওড়ালো, ভালোবাসি আমার খিটখিটে প্রফেসর সাহেব, শুভ ঈদ মোবারক। কথাটি বলে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। খিলখিল করে হাসতে হাসতে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। উজান রাগে গজগজ করতে করতে, অশুভ মেয়ে একটা, লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই তার ডিকশনারিতে, ইডিয়েট একটা, সুযোগ পায়ে মেরে তক্তা বানিয়ে ফেলবে একদম। মেরুন রঙের সেই চমৎকার জামকালো শাড়িটা পরিধান করে ছোট্ট ছোট্ট পা ফেলে ড্রয়িং রুমে হাজির হলো বেনারসি শাড়িতে তাকে আর সত্যিই কোনো পরীর মতো লাগছে। বাড়ির পুরুষ মানুষ আরিফুল চৌধুরী, আকবর চৌধুরী, ইফাত, আরিয়ান এবং উজান সহ সবাই ঈদের নামাজ শেষ করে এইমাত্র বাসায় ফিরেছে। সবাই পরনে নতুন পাঞ্জাবি পায়জামা। ড্রয়িং রুমে ঢুকে বিন্দুমাত্র লজ্জা না পেয়ে সবার আগে দৌড়ে গিয়ে শ্বশুর আরিফুল চৌধুরী থেকে শুরু করে একে একে সবাইকে নিচু হয়ে সালাম করলো এবং অত্যন্ত আদায় করে সবার কাছ থেকে মোটা অঙ্কের চকচকে করে সালামি লুপিয়ে নিল। এবার সে সোজা গিয়ে দাঁড়ালো উজানের সামনে। উজান তাকে নিজের দুজোড়া বুড়ো কুচকে ময়ূরের মেরুন শাড়ি পরা রূপের দিকে তাকে অবচেতনভাবে মনে মনে একটু মুচকি হাসলো। ঠিক তখনই তার সামনে নিজের ডান হাতটা পেতে বেশ কায়দা করে বলে উঠল, ঈদের সালামি দিন। উজান সালামির কথা শুনে কোনো পাত্তা না দিয়ে বেশ আরাম করে গিয়ে সোফাটায় পায়ে ছড়িয়ে বসলো। মৌয়ের সরার পাত্রী নয়, সালামি দিন। উজান সালামির কথা শুনে কোনো পাত্তা না দিয়ে বেশ আরাম করে গিয়ে সোফাটায় পা ছাড়িয়ে বসলো। মৌ ছাড়ার পাত্রী নয়, সেও ঠিক ছায়ার মতো সোফার পাশে গিয়ে তপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। উজানের পায়ের ওপর আরেক পা তুলে তার গম্ভীর ও কর্কশ্বরে সংক্ষেপে আড়ালো, কত। মৌ খুশিতে একেবারে গদগদ হয়ে চোখ দুটো বড় বড় করে দু হাত নেড়ে উত্তর দিল, 34,000। ময়ূর মুখের এই আকাশচুম্বী অঙ্কের কথা শুনে মাত্রই উজানের চোখ জোড়া কপালে ওঠার উপক্রম হলো। সে সোফা থেকে প্রায় লাফিয়ে উঠে আকাশ কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল, হোয়াট? টাকা কি ঘোড়ার পেছন দিয়ে বের হয় যে চাইলেই দিয়ে দেব? উজানের এবং কিপটামি মার্কা চিৎকার শুনে আর নিজের মুখ সামলাতে পারল না। সে নিজের কোমরে দু হাত দিয়ে ধরে তড়িৎ গতিতে উত্তর দিল, না, আপনার নিজের পেছন থেকে বের হয়। কথাটি মুখ থেকে বের হওয়ার মাত্রই ময়ূর নিজে হেসে ফেলল। সে দ্রুত নিজের দু হাত নিজের মুখটা শক্ত করে চেপে ধরল। মনে মনে নিজেকে গালি দিল, দূর সাই, এই পুরা মুখটা যে কি এক সেকেন্ডও চুপচাপ থাকতে পারে না। বাড়ির সবার সামনে নোংরা কথাটা না বললেও কি পেটের ভাত হজম হতো না তার? এদিকে ময়ূর এমন অভিমাননীয় ও মারাত্মক ভাষার উত্তর শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই হো হো করে হাসির রোল পড়ে গেল। ইফাত আর আরিয়ান তো হাসতে হাসতে সোফা থেকে মেঝেতেই গড়িয়ে পড়ার দশা। বাড়ির সবার সামনে নিজের বইয়ের মুখে এমন অবাস্তব কথাটা শুনে উজানের ফর্সা মুখ এবার রাগে একেবারে বেগুনি হয়ে গেল। সে রাগি চোখে ময়ের দিকে তাকাতেই চোরের মতো মুখ লুকিয়ে শাশুড়ির পেছনে গিয়ে আশ্রয় নিল। সবার হাসির রোল দেখে উজান নিজের মায়ের দিকে তাকিয়ে রাগে ক্ষোভে একেবারে বাঘের মতো গর্জে উঠল, দেখেছো আম্মু, তোমাদের এই পরম আদরের ফাজিল বৌমা কেমন ভাষায় কথা বলছে? এরপরেও কি তোমাদের মনে হয় না যে এই বেয়াদব মেয়ের সাথে আমার একটু ভালো ব্যবহার করা উচিত? আমার তো এখনই মন চাইছে যে ওকে আমি। উজান রাগে ফুঁসতে ফুঁসতে যেই না ময়ের দিকে এক পা দুপা করে এগিয়ে যেতে চাইল, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো ইফাত। আরে হোপ শালা, ঘরে এমন রূপবতী বউ থাকতে বিন্দুমাত্র কদর করিস না, সারাক্ষণ শুধু রাগ দেখাস। তোর যদি এতই অপছন্দ হয় তবে মৌকে আমাকে দিয়ে দে,
আমার নিজের বাপ তো আর জীবনে আমাকে বিয়ে থেকে এভাবে ধরে বেঁধে বিয়ে করিয়ে দেবে না, তাই তোরটাই আমাকে দে। ইফাতের এমন রসাক্ত আর ধ্যানধামক কথার মাত্রা শুনে উজানি নিজের দাঁত চেপে চেপে এগিয়ে গেল। সে আচমকা ইফাতের পিঠের উপর সজোরে এক মোক্ষম কিল বসিয়ে দিল। শালা, তোকে মেরাতে দেখে নেব। ইফাত পিঠে কিল খেয়েও বিন্দুমাত্র দমল না, বরং মুখ কুঁচকে আরও জোরে হেসে উঠল। ঘরে তো সুন্দরী নতুন বউ রেখে তুই মাঝরাতে আমার রুমে আবার আমার কাছে আসবি? সিরিয়াসলি, নাকি তোর মধ্যে ভেজাল আছে? হ্যাঁ, কথাটি বলে ইফাত আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। উজান পরবর্তী মাঠ থেকে বাঁচতে এক লাফে ড্রয়িং রুমে অন্তর্বেলাতে দৌড়ে গিয়ে সবার পেছনে সরে দাঁড়ালো। উজানের এবার রাগে একদম বোমা হয়ে গেল। এই বাড়ির এক মুহূর্ত থাকা মানে নিজের সম্মান ধূলিসাৎ হওয়া। সে তীব্র ক্ষোভ নিয়ে যেই না ড্রয়িং রুম পার হবে, সদর দরজার দিকে চলে যেতে চাইল, ঠিক তখনই মৌ একদম চিলের মতো ডানা মেলে উজানে যাওয়ার পথে আটকে সোজা সামনে দাঁড়িয়ে পড়ল। সে নিজের ডান হাতটা উজানের সামনে পেতে বলে, সালামিটা দিয়ে যান। উজান নিজে ক্ষিপ্ত ও তপ্ত দৃষ্টি দিয়ে ময়ের দিকে তাকালো, যেন চাহনি দিয়ে মেয়েটাকে পুড়িয়ে ছাই করে দেবে। তবু মই সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে নিজের বড় বড় হরিণীর চোখ দুটো মেলে একদম নিষ্পাপ বাচ্চার মতো ফ্যালফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে রইল। ময়ের এমন নাছোড়বান্ধা রূপ দেখে উজানের ঠোঁটের কোণা এবার চরম বাঁকা ও রহস্যময় হাসি ফুটে উঠল। সে অত্যন্ত ধীরস্থিরভাবে নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা খুঁজল। তারপর অত্যন্ত তার ভাব নিয়ে পকেট থেকে একটা দুই টাকার নোট বের করে ময়ের হাতের মুঠোয় শক্ত করে চেপে দিল। নোটটা গুঁজে দিয়ে উজান খানিকটা নিচু হয়ে ময়ের কাছে একদম মুখ এনে ফিসফিসিয়ে স্বরে আওড়ালো, লিখেন পুচকে মেয়ে। উজান চৌধুরী তার বাপের জন্মেও কোনোদিন এত বড় অঙ্কের টাকা কাউকে ফ্রিতে সালামি দেয়নি, কিন্তু আজ তোমাকে দিল। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ তুমি কতটা স্পেশাল। মৌ নিজের হাতের এই 2 টাকার নোটটার দিকে তাকালো, আর একবার উজানের দেমাকি মুখের দিকে তাকালো। তার খুশিতে ডগমগ করা মুখটা মুহূর্তেই মজে তপ্ত হয়ে উঠল। সে রাগে রিড়ি করে উঠল, বলল, কি বললেন খাটাস লোক একটা? আপনি কি এই 2 টাকার আমাকে ভিক্ষা দিচ্ছেন? উজান নিজের কলারটা একটু সোজা করে বলল, লাইক সিরিয়াসলি, এটা তোমার কাছে ভিক্ষা মনে হচ্ছে? তুমি তুমি আমার আম্মুর অতি আদরের নতুন বৌমা, তাই তোমাকে স্পেশালি দিলাম। অন্য কেউ হলে তো আজ একানাও পেত না। উজানের এমন চরম কিপটামি সহ্য করতে না পেরে মোর মাথার সমস্ত রক্ত এক নিমিষে চড়ে গেল। সে আর নিজের রাগ সামলাতে পারল না। উজান কিছু বুঝে ওঠার আগে মৌ নিজের হাতের আঙ্গুল দিয়ে উজানের শক্ত পেশিবহুল হাতের উপর শরীরের সমস্ত শক্তি খাটিয়ে এক মারাত্মক চিমটি কেটে দিল। উজান ব্যথায় কুকিয়ে ওঠে আগেই ময়ের ফুসতে ফুসতে পা দাপাতে হনন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। চৌধুরী বাড়ির পেছনে পুকুর পাড়ের শান বাঁধানো সিঁড়িতে বিশাল এক বকুল ফুল গাছের নিচে 2 হাঁটুতে মুখ গুজে গুটিসুটি মেরে বসে আছে মেহের। চারদিক থেকে ধেয়ে আসা বিকেলের সিগ্ধ শীতল বাতাস বারবার এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে তার শরীর। পিঠের ওপর তার রেশমি কালো চুলগুলো সম্পূর্ণ মেলানো। বাতাসে সেই অবাধ্য চুলগুলো উড়ে এসে বারবার তার মুখমণ্ডলে এলোমেলো করে দিচ্ছে। আচ্ছা, আজ ঈদের খুশির দিনে আকাশের বুকটা মেঘাচ্ছন্ন না হলেও মেহেরের মনের আকাশটা আজ ভীষণ রকম মেঘে ঢাকা। চোখের কোণে জমে থাকা নোনা জল গুলো চিকচিক করে উঠছে। বুক চিরে আসা এই গভীর দীর্ঘশ্বাসের সাথে আপনা আপনি 2 ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল তার। ঠিক তখনই শুকনো পাতার ওপর কারো পায়ের আওয়াজ আর জোরালো উপস্থিতি টের পেয়ে ধরপড় করে উঠল মেহের। সে তড়িঘড়ি গিয়ে নিজের ওড়নার আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে চমকে পেছনে তাকালো। ইফাত কখন যে তার পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। মেহের কিছু বুঝে ওঠার আগে ইফাত মুখে এক সাথে চঞ্চল হাসি নিয়ে হুট করে মেহেরের একদম গা ঘেঁষে পাশে বসে পড়ল। ইফাতকে অতটা কাছাকাছি দেখে মেহেরের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সে যখনই নিজেকে সামনে নিয়ে সিঁড়ি থেকে ঝটপট উঠে চলে যেতে চাইল, ঠিক তখনই ইফাত বিদ্যুৎ গতিতে মেহেরের কবজিটা টেনে ধরল, নিজের শক্ত হাতের মুঠোয় আঁকড়ে ধরল।
ইফাতের সেই অনাকাঙ্ক্ষিত শক্ত হাতের স্পর্শে মুহূর্তের মধ্যে মেহেরের পুরো শরীর একটা তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। 5 বছর আগের এক ভয়ঙ্কর অতীত যেন এক পলকে তার চোখের সামনে ভেসে এলো। সে বিদ্যুৎ গতিতে মোচড় দিচ্ছে নিজেকে, ইফাতের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করে উঠল। কিন্তু ইফাত তো সহজে ছাড়ার পাত্র নয়। সে মেহেরের ছটফটানি দেখে কবজির বাঁধনটা আরও কিছুটা শক্ত করে তাকে জোরপূর্বক নিজের পাশে বসিয়ে দিল। মেহেরের ফর্সা মুখটা এবারে ভয়ে ও আতঙ্কে একদম ফ্যাকাশে হয়ে গেল। সে ইফাতের চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে কম্পিত ও মিনমিনে স্বরে আকুতি জানালেন, ছাড়ুন আমাকে।